হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তারা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এবং অনেক নতুন সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে নতুন নতুন যে সমস্ত ওয়ার্ড এবং বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল টার্মস সেগুলো তোমরা শিখতে পারবে। তো চলো আমরা প্রথম থেকে দেখি কোনো রকম স্কিপ না করে। প্রথমে আছে যে শম্ভুর গায়ে অদ্ভুত জোর। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। তো প্রথমে তোমরা নিজেরা একটু ট্রাই করো, তারপরে আমি বলছি। তো চলো দেখো, শম্ভুর গায়ে অদ্ভুত জোর বা শম্ভু অসম্ভব বা খুব শক্তিশালী, আমরা দুরকমভাবেই বলতে পারি। তাহলে শম্ভুর গায়ে অদ্ভুত জোর আছে। আছে কথাটা কিন্তু এখানে আমরা সাইলেন্ট দেখতে পাচ্ছি, নেই। তো যেহেতু কোনো ভার্ব নেই সেই কারণে আমরা আছে কথাটি আমরা যখন ট্রান্সলেশন করব লিখব, এবং অথবা আমরা লিখতে পারি যে শম্ভু একজন শক্তিশালী মানুষ। দুটোই কারেক্ট। তো চলো আমরা সেইভাবে শুরু করি। দেখো এখন কিন্তু আমাদের কাছে ট্রান্সলেশনের এই যে দুটো লাইন, এটা কিন্তু খুবই ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো, প্রথমে আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে লিখবো সেটা দেখি। যে শম্ভু হ্যাজ অ্যান অ্যামেজিং, শম্ভু হ্যাজ অ্যান অ্যামেজিং, কী আছে তার গায়ে? অদ্ভুত শক্তি আছে। হ্যাজ অ্যান অ্যামেজিং পাওয়ার। তাহলে শম্ভু হ্যাজ অ্যান অ্যামেজিং পাওয়ার, অর্থাৎ শম্ভুর আছে এক অদ্ভুত জোর। বা আমরা এইভাবে বলতে পারি যে শম্ভু হ্যাজ এ স্ট্রেঞ্জ স্ট্রেংথ। বা আমরা এইভাবে বলতে পারি যে শম্ভু হ্যাজ অ্যামেজিং ফোর্স। অ্যান অ্যামেজিং ফোর্স। তো আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, অর্থাৎ প্রতিটা যে অল্টারনেট সেন্টেন্স তোমাদেরকে দেখালাম, প্রতিটা সেন্টেন্সই তোমরা লিখে নেবে এবং সঙ্গে সঙ্গে এগুলো ভালো করে নোট করে রাখবে। তো আর এই যে লাইনগুলোকে কিভাবে আরও সুস্পষ্ট বা মিনিংফুল করা যায় সেইভাবে তোমরা এই লাইনগুলো লিখে নিও, এতে তোমাদের সুবিধা হবে এবং ট্রান্সলেশনের প্যাসেজ বুঝতেও কিন্তু তোমাদের আরও সুবিধা হবে। সবচেয়ে বড় কথা যে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স মুড, যে সেন্টেন্সের মুড, সেই মুড বোঝাটা সবথেকে জরুরি ট্রান্সলেশন করার জন্য। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল। তো ধরেছিল বলতে, আচ্ছা তোমরা একটু ভাবো তারপরে আমি বলছি। এখানে ধরেছিল বলতে তাকে কি ধরেছিল? সে কি চোর? না। সে কি চোর? না। তাহলে সে কি তার বন্ধু? না। তাহলে কি বলবো? যে একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে আক্রমণ করেছিল। কি? আক্রমণ করেছিল, বা তার উপর লাফিয়ে পড়েছিল, আক্রমণ করেছিল। তাহলে কিন্তু আমরা সেইভাবে লিখব। তাহলে কি বলবো? যে একবার, অর্থাৎ অনস কি করেছিল? একটা ভল্লুক তাকে আক্রমণ করেছিল। অনস এ বিয়ার আক্রমণ করেছিল। তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, যেহেতু করেছিল অর্থাৎ আগে কোনো কাজ হয়ে গেছে বোঝাচ্ছে। তাহলে অনস এ বিয়ার অ্যাটাক কাকে? শম্ভুকে। অ্যাটাকড হিম, তাকে অ্যাটাক করেছিল। কি? ইন দ্য ফরেস্ট অফ, কোথায়? কুম্ভীরার জঙ্গলে। তাহলে কি লিখব? ইন দ্য ফরেস্ট অফ কুম্ভীরা, অর্থাৎ কুম্ভীরার জঙ্গলে। বা আমরা এটাকে আরেক রকমভাবে লিখতে পারি, সেটা অনস কি এ বিয়ার অনস এ বিয়ার ফেল অন হিম, তার উপর লাফিয়ে পড়েছিল বা তাকে অ্যাটাক করেছিল। কি? ইন দ্য ফরেস্ট অফ কুম্ভীরা। বা আমরা বলতে পারি ইন দ্য জঙ্গল অফ কুম্ভীরা, কুম্ভীরার জঙ্গলে। বা আমরা এটা আরেক রকমভাবে লিখতে পারি, অনস এ বিয়ার কি ইনভেডেড
ইনভেডেড হিম, তাকে আক্রমণ করেছিল, ইন দ্য জঙ্গল অফ কি কুম্ভীরা, ইন দ্য জঙ্গল অফ কুম্ভীরা। তো সমস্ত অল্টারনেট সেন্টেন্সগুলো তোমরা লিখে নিও এবং এতে তোমাদের ট্রান্সলেশনের স্পিড বাড়বে, তোমাদের আরও দক্ষতা বাড়বে ট্রান্সলেশনে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে সঙ্গে বন্দুক ছিল না। তো এখানে সাবজেক্ট কিন্তু সাইলেন্ট আছে, তার আমরা কী বলবো যে শম্ভুর সঙ্গে বা সাথে বন্দুক ছিল না। এই শম্ভুর কথাটি কিন্তু এখানে উজ্জ্ব আছে, বা আমরা শম্ভুর বদলে সেও বলতে পারি যে তার সঙ্গে বন্দুক ছিল না, তার সঙ্গে বন্দুক ছিল না, অথবা শম্ভুর সঙ্গে বন্দুক ছিল না। তো সাবজেক্ট আমরা শম্ভু অথবা তার, তাহলে কি লিখব হি হ্যাড, তাহলে হি হ্যাড নট গান, হি হ্যাড নট গান উইথ হিম, হি হ্যাড নট গান উইথ হিম, তার সাথে বন্দুক ছিল না। বা আমরা এটা এইভাবে লিখতে পারি যে শম্ভু ডিড নট হ্যাভ মানে থাকা, তো শম্ভু ডিড নট হ্যাভ গান উইথ হিম, তো শম্ভুর সাথে বা শম্ভুর কাছে বন্দুক ছিল না, বা হি হ্যাড নট গান উইথ হিম, তার সাথে বা তার কাছে বন্দুক ছিল না। তো এই দুরকমভাবে আমরা সেন্টেন্স লিখতে পারি এবং তোমরা দুরকম সেন্টেন্সই লিখে নেবে। যত বেশি লিখবে তত বেশি দক্ষতা বাড়বে, এটা জেনে রেখো। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শুদ্ধ বলতে এখানে শুধু, তো এটা সাহিত্যিক ভাষার জন্য শুদ্ধ বলা আছে। তাহলে শুধু কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো, তার বলতে কি শম্ভুর যুদ্ধ হলো। তাহলে এখানে যেহেতু তার কথাটা আছে, এটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে আমরা বলবো যে সে ভল্লুকের সাথে যুদ্ধ করলো কেবলমাত্র লাঠি নিয়ে। তাহলে লিখব হি হ্যাড ফট, সে যুদ্ধ করেছিল হি হ্যাড ফট উইথ দ্য বিয়ার কি অনলি উইথ এ স্টিক, সে কেবলমাত্র একটা লাঠি নিয়ে তার সাথে যুদ্ধ করেছিল বা তার সাথে লড়াই করেছিল। বা আমরা এটা অন্যরকমভাবে বলতে পারি যে হি ফট, তো আমরা এখানে হ্যাডও বসাতে পারি, আবার এখানে আমরা শুধুমাত্র ফটও বসাতে পারি, দুটোই কারেক্ট। হি ফট উইথ দ্য বিয়ার কি অনলি উইথ এ সিঙ্গেল স্টিক, অনলি উইথ এ সিঙ্গেল স্টিক, কেবলমাত্র একটা লাঠি হাতে, কেবলমাত্র একটা লাঠি নিয়ে সে যুদ্ধ করেছিল বা তার সাথে লড়াই করেছিল কি ভাল্লুকের সাথে। তো দুটো সেন্টেন্সই কারেক্ট, তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি আমি দেখাই। শম্ভুর হাতের লাঠিকে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। খেয়ে বলতে কি, খেয়ে বলতে এখানে কিন্তু আঘাতে বোঝাচ্ছে। শম্ভুর হাতের লাঠির আঘাতে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে, তো আমরা বলবো যে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল শম্ভুর হাতের কি লাঠির আঘাতে। তো চলো আমরা লেখা শুরু করি। তাহলে লিখব দ্য স্পাইন অফ দ্য বিয়ার কি ভেঙে গেল, অর্থাৎ ব্রোক, ভেঙে গেল বা ভেঙে গিয়েছিল। দ্য স্পাইন অফ দ্য বিয়ার ব্রোক কি কিসের দ্বারা, বাই দ্য হিটিং, আঘাতের দ্বারা, বাই দ্য হিটিং অফ দ্য স্টিক, ওই লাঠিটার আঘাতের দ্বারা কি অফ শম্ভুর। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি দ্য স্পাইন অর্থাৎ মেরুদণ্ড, দ্য স্পাইন অফ দ্য বিয়ার কি ব্রোক ভেঙে গেল বাই দ্য হিটিং অফ শম্ভুস স্টিক, শম্ভুর লাঠির আঘাতে। তো দুরকম সেন্টেন্সে আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা লিখে নাও। যত বেশি লিখবে তত বেশি দক্ষতা বাড়বে, তত বেশি স্পিড বাড়বে। বা আমরা কিন্তু এই যে ব্রোককে আমরা কিন্তু ক্লিভও লিখতে পারি, ক্লিভড মানেও ভেঙে যাওয়া,
বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তো ক্লিভডও আমরা এখানে লিখতে পারি দুরকমভাবে। তো এটা আরেক ধরনের সেন্টেন্স তৈরি হতে পারে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তার আর উত্থান শক্তি রইল না। অর্থাৎ উত্থান বলতে কি, তার আর ওঠার শক্তি, তার আর ওঠার শক্তি রইল না, অর্থাৎ দাঁড়ানোর শক্তি রইল না। ওঠার বা দাঁড়ানোর, তার আর দাঁড়ানোর শক্তি রইল না। তাহলে কি লিখব? এবার তোমরা একটু ট্রাই করো। তার আর দাঁড়ানোর শক্তি রইল না, এখানে তার বলতে কার? এখানে কিন্তু সেই ভল্লুকের কথা বলা হচ্ছে। তাহলে ভল্লুককে আমরা কি লিখব? ইট, ইট, it had no strength, it had no strength, এর কোনো আর শক্তি রইল না কি? টু স্ট্যান্ড আপ, দাঁড়ানোর, টু স্ট্যান্ড আপ, তার আর দাঁড়ানোর ক্ষমতা রইল না বা তার আর দাঁড়ানোর শক্তি রইল না। বা আমরা বলতে পারি it had no power to stand, it had no power to stand up anymore, তার আর দাঁড়ানোর ক্ষমতা রইল না। তো দুরকমভাবেই তোমরা লিখতে পারো। শুধুমাত্র সেন্টেন্সের যে সেন্স বা মুড সেটা আমরা ঠিকঠাক করে প্রকাশ করতে পারছি কিনা এবং আমরা কারেক্ট সেন্টেন্স লিখতে পারছি কিনা সেটাই আমাদের দেখার বিষয়। তো চলো তোমরা সেন্টেন্সগুলো লিখে নিও। পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, আর একবার শম্ভু বিশম্বর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। তো এখানে কে গিয়েছিল? গিয়েছিল শম্ভু। তো শম্ভুকে আমরা সাবজেক্ট করে নিই। চলো তাহলে কি বলবো? অনস এগেইন, অনস এগেইন যেমন আরও একবার হয়, ঠিক আর একবারও হয় অনস এগেইন। তো অনস এগেইন কে গিয়েছিল? শম্ভু। অনস এগেইন আর একবার শম্ভু কোথায় গিয়েছিল? ওয়েন্ট টু, ওয়েন্ট টু কি? স্বর্ণগঞ্জ। অনস এগেইন আর একবার শম্ভু ওয়েন্ট টু স্বর্ণগঞ্জ, কার সাথে? উইথ বিশম্বর বাবু, উইথ বিশম্বর বাবু, বিশম্বর বাবুর সাথে স্বর্ণগঞ্জে গিয়েছিল। তো তোমরা সেন্টেন্সটা লিখে নাও এবং এইভাবে লিখবে। অনস এগেইনকে এখানে আমরা কিন্তু অনস মোরও লিখতে পারি, আর একবার, অনস মোর। তো তোমরা অনস মোর দিয়েও শুরু করতে পারো। অনস মোর শম্ভু ওয়েন্ট টু স্বর্ণগঞ্জ উইথ বিশম্বর বাবু, আর একবার শম্ভু স্বর্ণগঞ্জে গিয়েছিল বিশম্বর বাবুর সাথে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে, অর্থাৎ সেখানে রান্না করতে হবে, খাবার রান্না করতে হবে। চড়াতে হবে বলতে এখানে রান্না করানোর কথা বোঝানো হয়েছে। তো সাহিত্যিক ভাষায় এমন আছে, আমাদের বুঝে নিতে হবে। তাহলে কি, যেহেতু জায়গা বোঝাচ্ছে আমরা দেয়ার দিয়ে শুরু করব। তো দেয়ার, দে হ্যাড টু কুক, দে হ্যাড টু কুক, দেয়ার দে হ্যাড টু কুক কি? ফুড, তাদের খাবার রান্না করতে হয়েছিল কি? অন দ্য ব্যাঙ্ক, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার পদ্মা, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার পদ্মা। অথবা আমরা এইভাবে বলতে পারি, দেয়ার দে হ্যাড টু কুক ফুড অন দ্য shore, on the shore of the, on the shore of the river পদ্মা, পদ্মা নদীর তীরে। তো এই দুরকমভাবে তোমরা লিখতে পারবে। আর এখানে আমি হ্যাড টু কেন ব্যবহার করলাম? হ্যাড টুর ব্যবহার আমরা কখন করি? যখন অতীতে কোনো কিছু করতে হয়েছিল বোঝায়, তখন কিন্তু আমরা হ্যাড টু ব্যবহার করি। আর যখন ভবিষ্যতে কিছু করতে হবে বোঝায়, তখন কিন্তু আমরা হ্যাজ টু বা হ্যাভ টু ব্যবহার করি। সুতরাং এই রুলসটা তোমরা লিখে নেবে। এই রুলসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং অনেক সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো যারা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে পছন্দ করলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে না। এবং
বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে প্রতিনিয়ত তোমাদের এইভাবে হেল্প করতে পারি এবং অনেক অনেক ক্লাস দিতে পারি। তো থ্যাংক ইউ, চলো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, এই পর্যন্তই আজ।